বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। আজ পশ্চিমবঙ্গের যে পট পরিবর্তন হচ্ছে সেই পট পরিবর্তন নিয়েই একটু আলোচনা করতে চাই। এখন পশ্চিমবঙ্গে সবচেয়ে যে বার্নিং ইস্যুটা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে এবং বিশেষত বিজেপির যে নেতাকর্মীদের মধ্যেও আলোচনা চলছে, সেটা হচ্ছে টিএমসি থেকে যে তিনজন রাজ্যসভা সাংসদ পদত্যাগ করেছেন, পদত্যাগ করে তারা আবার বিজেপির টিকিটেই পশ্চিমবঙ্গ থেকেই রাজ্যসভায় নির্বাচিত হবেন এবং তারা নমিনেশন ফাইল করেছেন। সেটাকে নিয়ে সবচেয়ে বড় সমস্যা আছে। এর বাইরেও টিএমসি দলটা তো এই নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর সঙ্গে আপনারা মোটামুটি সবাই এর মধ্যে পরিচিতই আছেন। এটা কোনো তো নতুন কথা নয়। কেন কি না, প্রথমে দল থেকে 60 জন বিধায়ক দল ছেড়ে চলে যাওয়া, তারপর সেটা 60 থেকে 64 হয়ে যাওয়া এবং তারা পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দল নেতা, বিরোধী দলের মর্যাদা পেয়ে যাওয়া এবং তাদের মধ্যে বিরোধী দল নেতা, চিফ হুইপ, আরও যে বিধানসভার বিরোধীদের যে পদগুলো থাকে গুরুত্বপূর্ণ, তাদের মধ্যে ভাগ করে নেওয়া, এটা ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। তারপর প্রশ্ন হচ্ছে এমপিদের এলো। এমপিদের প্রশ্নে দেখা গেল প্রাথমিকভাবে 18 জন এমপি বিরোধিতা করলেন, পরবর্তীকালে আরও 2 জন যোগদান করে সেটাকে 20 করে দিয়েছেন। ফলে দুটো ক্ষেত্রেই যে দলত্যাগ আইন আছে, 2/3 না থাকলে দল ছেড়ে যেতে পারবে না, সেই দলত্যাগ আইনের বাইরে কিন্তু বিষয়টা চলে গেছে। ফলে তাদের পক্ষে দল ছেড়ে যাওয়া কোনো অসুবিধা হয়নি। তবে তারা বলেননি যে আমরা যে ওই যে বিক্ষুব্ধ তৃণমূল যারা হলো, অর্থাৎ এখন বলা হচ্ছে ঋতপন্থ তৃণমূল, কালীঘাটপন্থী তৃণমূল, আর একটা হচ্ছে যে এনসিপিআই, অর্থাৎ এমপিরা ছেড়ে যাওয়ার পর তারা কী করলো, কয়েকদিন পরেই একটা ছোট্ট দলই বলা যায়, নামকাস্ত রেজিস্ট্রেশন, সেরকম একটা দল ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া বলে একটা দলের সঙ্গে তারা যোগদান করে তারা এখন সেই দলের সদস্য হিসাবে পরিচিতি লাভ করেছে এবং তারা লোকসভায় আলাদা করে আসনের দাবি জানিয়ে চিঠিও জানিয়েছে এবং তাদের নেতা বা নেত্রী বলা যায় এখন সেই অর্থে একজন, তিনি হচ্ছেন কাকলি ঘোষ দস্তিদার। এর বাইরে সুদীপ বন্দ্যোপাধ্যায় পরে যোগ দিয়েছেন, তিনিও আছেন, আর শতাব্দী রায় আছেন। প্রাথমিকভাবে যে মূল ভূমিকাটা নিয়েছিলেন সেটা নিয়েছিলেন কাকলি ঘোষ দস্তিদার এবং শতাব্দী রায়। পরবর্তীকালে বাকিরা সবাই এক এক করে যোগদান করেছেন এবং যাদের যোগদান করার কথা নয় তেমনও, যেমন সায়নী ঘোষ, যিনি সবচেয়ে বেশি ট্রাস্টেড ছিলেন একজন এমপি, তিনিও কিন্তু পরবর্তীকালে যোগদান করেছেন। এরপরে তো রাজ্যসভার কথা বললামই, যে রাজ্যসভায় যে 3 জন সাংসদ, সুখেন্দু শুক্ল রায় প্রথমে পদত্যাগ করেন, টিএমসির দল থেকে তিনি রাজ্যসভায় গেছিলেন, রাজ্যসভার চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র পাঠান। তার কিছুদিন পরে সুস্মিতা দেব পাঠান, তারপরে প্রকাশ সিং বড়াইক পাঠান, চিক বড়াইক পাঠান। পরে তারা 3 জনেই রাজ্যসভায় বিজেপির থেকে নমিনেশন ফাইল করেছেন এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি, তারা দুজনে যে সেই কিন্তু ফিল আপটা করে এসেছে। তারা অবশ্যই রাজ্যসভায় যাবে এবং বিজেপির হয়ে রাজ্যসভাতে গলা ফাটাবে এবং চেঁচামেচি করবে, এটা হলো মূল কথা। এরপর দেখা যাচ্ছে টিএমসির থেকে আরও লোকজন ভাঙতে শুরু করবে। টিএমসির শেষকালে যে আপনার অর্থমন্ত্রী ছিলেন লাস্ট গভর্নমেন্টে, চন্দ্রিমা ভট্টাচার্য, তিনিও পদত্যাগ করেছেন, করে ওই যে ঋত কংগ্রেসে যে একটা গত মনুষ্যকে নিয়ে বেশি আলোচনা করা যায়নি, তিনি হচ্ছে যে এখন তো নেই, জীবিত নেই, কিন্তু তবুও তিনি তো 3 বার 4 বার সিপিএম বলে মন্ত্রী ছিলেন, তিনি তো পরবর্তীকালে তৃণমূলে যোগদান করেছিলেন এবং একটা সময় ঋতব্রত ব্যানার্জি তৃণমূল ছেড়ে সিপিএম ছেড়ে চলে আসার পর বা তাকে বহিষ্কার করার পর তাকে তো আপনারা নিয়েছেন। এর বাইরেও যদি বলা হয় বাবুল সুপ্রিয় তো আগে বিজেপির এমপি ছিল, সে তো ছেড়ে দিয়ে এসে তৃণমূলে জয়েন করছে, তাকে তো আপনারা নিয়েছেন। কীর্তি আজাদ, তিনিও তো ছিলেন, সত্যঘ্ন সিনহা, তিনিও তো ছিলেন বিজেপিতে। তারা দুজনে তো বিজেপি ছেড়ে দিয়েছে, টিএমসিতে জয়েন করেছে এবং জয়েন করে একজন আসানসোল, একজন দুর্গাপুর থেকে তারা এমপিও হয়েছে। এমপি হয়ে এখন তারা কালীঘাট তৃণমূলে হয়ে গলাও ফাটাচ্ছেন। তো ফলে দলত্যাগ ব্যাপারটা এটা কোনো নতুন ঘটনা নয়, দলত্যাগ কোনো নতুন ঘটনা, এটা খুব সোজা কথা।
দলত্যাগ প্রয়োজনে, স্বার্থের প্রয়োজনে, ক্ষমতার স্বার্থে এক দল থেকে এক দলে পরিবর্তন হয়ে যাওয়া, দল এক দলের সঙ্গে আরেক দলের মার্জার হয়ে যাওয়া, এটা খুবই পুরনো ঘটনায় বলা যায়। এসব ঘটনা চলছে নাকি? আপনাদের কী মনে হয় আপনারা কমেন্ট করে জানাবেন। এবারে বিজেপির কথায় আসি। বিজেপির যে বিষয়টা হচ্ছে, এখন বিজেপির কিছু নেতা এবং কর্মীরা হতাশ। আমি এটা অনুমান করে একটা কথা বলছি, আশা থাকাটাই মানুষের স্বাভাবিক। আমি যদি দীর্ঘদিন একটা দলের সঙ্গে যুক্ত হয়ে থাকি, পরবর্তীকালে দল আমাকে একটা উচ্চ সম্মান দেবে বা উচ্চ পদে পাঠাবে বা উচ্চ জায়গায় পাঠাবে, লোকসভায় না হলে রাজ্যসভায় পাঠাবে, সেটা তো একটা স্বাভাবিকভাবে আশা করতে পারে। কিন্তু সেটা তো হয়ে উঠছে না, তাদের মধ্যে একটা হতাশা থাকতে পারে, এটা কোনো নতুন কথা নয়। কিন্তু যদি বিজেপি পুরাতন দিনের কথা বলা যায়, বিজেপিতে পুরাতন দিনে যে কয়েকজন সদস্য ছিলেন বহু পুরনো দিনের, আমি তাদের নামগুলো বলছি, আপনারা চিনবেন, যারা তখন 80 সালের পর থেকে যারা বিজেপির সঙ্গে কম বেশি সম্পর্ক রাখেন বা খোঁজখবর রাখেন রাজনীতি। যেমন ধরুন তপন শিকদার ছিলেন, সত্যব্রত নদিয়ার থেকে জয়লাভ করতে, এখন টিএমসির নেত্রী যেতে। তারপরে ভারতী ছিলেন, মিস্টার ভারতী ছিলেন, বোধহয় রাজ্যসভার সদস্য ছিলেন। তা এইরকম বেশ কয়েকজন, কিন্তু 4-5 জন রাজ্যসভা লোকসভা মিলিয়ে 3-4 জন তো বিজেপি সদস্য এককালীন ছিলেন। তপন সিংদের একটা সময় তিনি সার মন্ত্রীও হয়েছিলেন। এইটা তো তখনকার ব্যাপার ছিল। তখন তারা গোড়ার থেকেই জনসংঘ বা বিজেপি বা হিন্দু মহাসভা থেকে এসে বিজেপিতে যোগদান করেছিলেন, ভোটে দাঁড়িয়েছিলেন, জয়লাভ করেছিলেন এবং বাজপেয়ীজি সরকারে তারা মন্ত্রী হয়েছিল। তো সেটা ভিন্ন বিষয়। কিন্তু ইন্দিরা গান্ধী হেরে যাওয়ার পর যে জনতা দল তৈরি হলো, জনতা দলের পর যে ভারতীয় জনতা পার্টি তৈরি হলো, এখন যদি ইতিহাস দেখা যায়, 1925 সালে আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রতিষ্ঠা হয়েছিল। আর তারপরে 1951 সালে হচ্ছে ভারতীয় জনসংঘ তৈরি হয়েছিল। এই ভারতীয় জনসংঘ যিনি তৈরি করেছিলেন, আপনার আমাদের যিনি সদ্য আপনার শ্যামাপ্রসাদ মুখার্জিজি, তিনি হিন্দু মহাসভার নেতা ছিলেন এবং তার নেতৃত্বেই পশ্চিমবাংলা আজকে ভারতের মধ্যে আছে বলেই তাকে আমরা প্রাণ থেকে সম্মান জানাই এবং তার জন্য আমরা যে আজকে ভারতবাসী, ভারতের নাগরিক, সেটা আমাদের তিনি দান করে গেছেন। এটা পরিষ্কার বলা যায়। এতদিন তাকে খুব সম্মান জানানো হয়নি। এই বছর থেকে যেহেতু নতুন সরকার এসে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কিন্তু তাকে সম্মান জানানোর কাজটা শুরু হয়েছে। তার একটা 125তম তার জন্মদিন পালন হচ্ছে গত 6 জুন এবং তার একটা 125 ফুটের মূর্তিও আর তৈরি হবে, আগামী দিনে প্রতিষ্ঠা হবে, তার ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু তার পরের দেখে যদি ইতিহাস দেখা যায় যে 2014 সালের আগে পর্যন্ত বিজেপির যে বিস্তার আর 2014 থেকে 2026 সাল পর্যন্ত বিজেপির যে বিস্তার, দুটো বিস্তারের মধ্যে অনেক তফাৎ আছে। এনডিএ যে জোট, সেই জোট আজও আছে। এনডিএ জোট সদ্য অটল বিহারী বাজপেয়ীজি নিহত হয়েছেন, তার সময় থেকেই তৈরি হয়েছিল। একটা সময় এই এনডিএ জোটে কিন্তু টিএমসি দলও ছিল। টিএমসি দল থেকে যে মমতা ব্যানার্জি মন্ত্রী হয়েছিলেন, সে কথা আমাদের ভুলে গেলে চলবে না। তিনি সেই জোট ছেড়ে দিয়ে এসে পরবর্তীকালে আবার ওই যে এখন কংগ্রেস নেতৃত্বাধীন জোট, সেই নেতৃত্বাধীন জোটের সঙ্গে যোগদান করলেন। তো ফলে এই যে পরস্পর বিরোধী যে দ্বন্দ্ব এবং যে স্বার্থ, সেই স্বার্থকেন্দ্রিক দল এবং জোট কিন্তু ভাঙে এবং গড়ে। ধরুন উদ্ধব ঠাকরে শিবসেনা, যেটা বালাসাহেব ঠাকরে তৈরি করে গেছিলেন, সদ্য বালাসাহেব ঠাকরে তৈরি করে গেছিলেন, তিনি কিন্তু পরবর্তীকালে দেখা গেল উদ্ধব ঠাকরে কংগ্রেস এবং যার দল তৈরি হওয়ার থেকে সারা জীবন বিরোধিতা করে গেছেন বালাসাহেব ঠাকরে, ক্ষমতা পাওয়ার জন্য, মুখ্যমন্ত্রী হওয়ার জন্য তিনি এনসিপি অর্থাৎ যে শারদ পাওয়ারের দল এবং যে কংগ্রেস, তার সাথে জোট করে মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী হয়েছে। অতএব এই যে জোট ভেঙে অন্য জোটে যাওয়া এবং ক্ষমতায় পৌঁছানো, এইটা কোনো নতুন নেই। এই কথা কিন্তু, এই বিষয়টা কিন্তু বেশ কিছু সময় ধরেছে। যে দিল্লির যদি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কথা ধরি, একটা সময় অরবিন্দ কেজরিওয়াল কংগ্রেসের সঙ্গে জোট করেই কংগ্রেসের সমর্থনে কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন। পরবর্তীকালে তিনি এককভাবেই অধিকাংশ সিট জিতে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এখন তো কংগ্রেসের সঙ্গে তার পাঞ্জাবে যে আগামী নির্বাচনে, সে পাঞ্জাব নির্বাচনে এক ধরনের বলা যায় কুস্তি লড়াই চলছে দুই পক্ষের মধ্যে এবং কংগ্রেসের মধ্যে দল ভাঙাভাঙিয়ে চলছে। শোনা যাচ্ছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার সাথে মিস্টার চেন্নির সাথে, আর যিনি এখন কংগ্রেসের সভাপতি, পাঞ্জাব সভাপতি, তার সঙ্গে বনিবনা হচ্ছেন এবং তিনি সম্ভবত 70, 80, 85 এমএলএ নিয়ে আলাদা হতে চাইছেন, এরকম একটা খবর
বাজারে কিন্তু চলছে। এর মধ্যে কতটা সত্যতা আছে সেটা আমিও জানি। আমি বিভিন্ন খবর টিভিতে, সোশ্যাল মিডিয়াতে যে খবরগুলো পাই তার ভিত্তি করি। যাক, সে প্রসঙ্গটা অন্য। এখন বিজেপির প্রসঙ্গে আসে। বিজেপির প্রসঙ্গে যদি দেখা যায় যে বিজেপির প্রসঙ্গে বহু যে ব্যুরোক্র্যাট, আজকালকার দিনে অনেকে সমালোচনা করেন যে বিশেষত যে আপনার ডক্টর জয়শঙ্কর, তিনি একজন ব্যুরোক্র্যাট, সেখান থেকে এখন তিনি বিদেশমন্ত্রী হয়েছেন। অনেকে তার সমালোচনা করেন যে হ্যাঁ, ব্যুরোক্র্যাট বিদেশমন্ত্রী হয়েছে, কিন্তু যথেষ্ট দক্ষতার সঙ্গে তিনি সামলাচ্ছেন। তারপর অনেকে অশ্বিনী বৈষ্ণবের কথা বলেন, তিনি একজন ব্যুরোক্র্যাট। তারপর অনেকে আমাদের যে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী, তার নিয়েও বলেন তিনি একজন ব্যুরোক্র্যাট। তো ফলে এটা এখন নতুন কথা নয়। বিজেপির তো একটা সময় দেখা গেছে যে জনতা দলের আমলে যে যশবন্ত সিনহা, যিনি যে গত রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের হয়ে যে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, হাজারিবাগের সাংসদ ছিলেন মূলত তিনি, যশবন্ত সিনহা, তিনি ব্যুরোক্র্যাট ছিলেন। তিনি কিন্তু একটা সময়ে অটল বিহারী বাজপেয়ী গভর্নমেন্টে দুবার মন্ত্রী ছিলেন, একবার ফাইন্যান্স মিনিস্টার ছিলেন এবং একবার বিদেশ মন্ত্রী ছিলেন। এর বাইরে রাজস্থানের নেতা যশবন্ত সিং, তিনিও ছিলেন, তিনি একবার ফাইন্যান্স মিনিস্টার এবং একবার ডিফেন্স মিনিস্টার ছিলেন। তারা কিন্তু কেউ দীর্ঘদিন যাবৎ বিজেপি দল করে বা আপনার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ করে বা জনসংঘ করে তারা যে বিজেপিতে যোগদান করে মন্ত্রী হয়েছিল তা ছিল না। এদের মধ্যে তো যশবন্ত সিনহা ক্যাবিনেট কমিটি অফ সিকিউরিটি সিসিএস, যেটা সবচেয়ে উচ্চতর কমিটি কেন্দ্রীয় সরকারে, তারও সদস্য দীর্ঘদিন ছিলেন। পরবর্তীতে তিনি দল ছেড়ে বেরিয়েও গেছেন, যে বিজেপির বিরুদ্ধে অবিরত বিভিন্ন বক্তব্য রেখেছেন, যদিও বিজেপি এই ব্যাপারে কোনো মন্তব্য করেন। তো এই যে আমি বলতে চাইছি এটা, যে দলের যে পরিবর্তন এবং দল পরিবর্তনের সাথে সাথে যে ক্ষমতার পরিবর্তন, ক্ষমতার স্বাদ, এবং এক দল থেকে আরেক দলে যাওয়া, এক জোট থেকে আরেক জোটে যাওয়া, নতুন জোটের সঙ্গে জোটবদ্ধ হওয়া, এটা কিন্তু কোনো নতুন বিষয় নয়। এখন বিজেপির কাছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অন্তত একটা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে সামহাও টিএমসির যে ঐক্য বা ক্ষমতা, ঐক্যবদ্ধ ক্ষমতা, সেই ঐক্যবদ্ধ ক্ষমতাকে আস্তে আস্তে করে কতটা কমিয়ে দেয়, এটা অবশ্যই একটা কারণ হতে পারে। যেমন মহারাষ্ট্রে কংগ্রেস এবং এনসিপির ক্ষমতা কতটা একেবারে কমিয়ে দিয়ে যায়, সেই চেষ্টা বিজেপি করছে। এখন সম্ভবত শারদ পাওয়ারও আগামী দিনে তার মেয়ের রাজনৈতিক ভবিষ্যৎ, সুপ্রিয়া সুলেজির রাজনৈতিক ভবিষ্যৎ ভেবে তিনি হয়তো আগামী দিনে এনডিএতে যোগ দেবেন বা বিজেপিতে দলকে মিলিয়ে দেবেন, সেটাও কিন্তু হতে পারে, সেটা না হওয়ার কোনো কারণ নেই। এবং বিহারে তো দেখা গেল যে জেডিইউ, নীতিশ কুমারের দল মার্চ না হয়ে গেলেও পরোক্ষে বলা যায় মার্জি হয়ে গেছে। এবং বিহারের যিনি মুখ্যমন্ত্রী আছেন বিজেপির সম্রাট চৌধুরী, তিনি কিন্তু বিজেপির ছিলেন না, তিনি বরাবর বিজেপি করতেন বা রাষ্ট্রীয় সংশোধন করতেন বা জনসংঘের সমর্থক ছিলেন, তা কিন্তু নয়। তিনি একটা সময় এই আরজেডি দল, রাষ্ট্রীয় জনতা দল, সেই দলের সদস্য ছিলেন। সেই দল থেকে যে রাবড়ি দেবী গভর্নমেন্ট হয়েছিল, সেই রাবড়ি দেবী গভর্নমেন্টে তিনি মন্ত্রী ছিলেন। তেমনি আসামের হিমন্ত বিশ্ব শর্মাও কিন্তু কংগ্রেসের পাড় সমর্থক ছিলেন, তিনি দীর্ঘদিন কংগ্রেস করেছেন। এবং তার সঙ্গে রাহুল গান্ধীর দ্বন্দ্ব এবং রাহুল গান্ধীর যে দম্ভ, তিনি যেগুলো বিভিন্ন সময় টিভিতে বলেছেন, আমি সেই হিসাবে বলছি যে সেই দম্ভের কারণে তিনি ছেড়ে দিয়ে ভালো পারফর্ম করছেন এবং তিনি দ্বিতীয়বারের জন্য আসামের মুখ্যমন্ত্রী হয়েছেন। এখন বিজেপির কাছে এইটা একটা পরীক্ষা নিরীক্ষা, যে আমরা স্বাভাবিক বৃদ্ধির জন্য চেষ্টা করব নাকি না অন্যভাবেও বৃদ্ধিতে চেষ্টা করতে হবে। এবং যদি স্বাভাবিক বৃদ্ধির জন্য চেষ্টা করা হয়, নেতা তৈরি করে যদি সরকার বানাতে হয় বা নেতা তৈরি করে যদি সদস্য বানাতে হয়, সেক্ষেত্রে সেটা অনেক সময় লেগে যাবে, যেটাকে আমরা বলি অর্গানিক গ্রোথ। আর যদি আমরা বিভিন্নভাবে অন্য দলকে নিয়ে মার্জ করে নিতে পারি বা অন্য দলের সদস্যদেরকে আরও বেশি বেশি সদস্যকে, ছোটো ছোটো গ্রুপগুলোকে, বা একটা বড় দল ভেঙে যদি একটা, যেমন ধরুন পশ্চিমবঙ্গে যদি এনসিপি ভেঙে গেছে, এরা যদি পরবর্তীকালে আলাদা দল হিসাবে এনডিএর সঙ্গে যোগদান করে, সেক্ষেত্রে কার কিছু বলা নেই, সেক্ষেত্রে যোগদান করতেই পারে। যদি এনডিএর যে কনভেনার আছেন বা এনডিএর যে গ্রুপ আছে, দল যে আছে, যে জেডিইউ সেটা আছে, যার সদস্য নীতিশ কুমারজির জেডিইউ সেটা আছে, যার আরও অনেকগুলি সদস্য বিভিন্ন রাজ্যের তার সঙ্গে যুক্ত হয়ে আছে, ছোটো ছোটো দল আছে, উত্তরপ্রদেশের আপনা দল আছে, তারপরে এখন বোধহয় ওমপ্রকাশ রাজভরের দল, সেই দলও তার সঙ্গে যোগদান করেছে। অনেক ছোট দল কিন্তু বিজেপির সঙ্গে যুক্ত হয়েই কিন্তু আজকে এনডিএ আছে। সেও বোধহয় 15-20টা দল হবে সব মিলিয়ে। এবং যে কংগ্রেসের নেতৃত্বে যে অ্যালায়েন্স আছে, সেখানে এরকম
15-20টা দল কিন্তু আছে যারা বিভিন্ন সময় মিটিং করছে। সেই দলের মধ্যে যেমন কংগ্রেস তো আছে, তারাই লিডার এখন। আর তার সঙ্গে ওমর আবদুল্লাহর দল বলুন, টিএমসি বলুন, তারপর আপনার ডিএমকে ছিল, ডিএমকে এই মুহূর্তে ডিএমকে ছেড়ে চলে গেছে, কারণ ডিএমকে হেরে যাওয়ার পর কংগ্রেস যেহেতু ডিএমকের সঙ্গে না থেকে টিভিকে সাপোর্ট করেছে এবং তার এমএলএরা মন্ত্রী হয়েছে, বিভিন্ন পদ পেয়েছে, কয়েকটা এমএলএ, 3-4টে এমএলএ, ফলে ডিএমকের সঙ্গে সম্পর্ক। কিন্তু এই ডিএমকে একটা সময় অটল বিহারী বাজপেয়ী গভর্নমেন্ট, এনডিএ গভর্নমেন্টের কিন্তু আপনার সদস্য দল হিসেবে ছিল, পার্টিসিপেটিং পার্টি হিসেবে ছিল, ছোটো দল হিসেবে। কিন্তু পরবর্তীকালে এই ডিএমকে বিজেপি ছেড়ে দিয়ে কিন্তু তারা আবার এই কংগ্রেস জোটের সঙ্গে এসে হাজির হয়। অতএব ছোটো ছোটো দলগুলো বা আঞ্চলিক দলগুলো একজোটে থাকা, বেরিয়ে এসে আরেক জোটে যাওয়া, আরেক জোট থেকে আরেক জোটে যাওয়া, এটা কিন্তু নতুন কিছু নয়। এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আগামী দিনে ছোটো ছোটো দলগুলো হয়তো বিজেপির যেভাবে ক্ষমতা বৃদ্ধি হচ্ছে, বিজেপির আজকে সারা ভারতবর্ষে ধরুন 25টা সম্ভবত 20টা রাজ্যে বিজেপির সরকার আছে। ঝাড়খণ্ড বাদ দিন, ঝাড়খণ্ড বাদ দিয়ে হিমাচল প্রদেশ বাদ দিন, কর্ণাটক বাদ দিন, আর আচ্ছা আপনার তেলেঙ্গানা বাদ দিন, আর এখন তো কেরল আবার 19-20টা রাজ্যে আপনার প্রায় হচ্ছে যে বিজেপির সরকার আছে। তো এটা কিন্তু কম ব্যাপার নয়। তো এটা ক্ষেত্রে দেখা যাবে ছোটো ছোটো দলগুলো আস্তে আস্তে আগামী দিনে কিন্তু এই যে এনডিএর সাথে মার্জ হয়ে যাবে, কারণ তারা ক্ষমতার স্বাদ পাবে না। ক্ষমতায় থাকার ফলে যে সুবিধাগুলো, সেই সুবিধাগুলো তারা ভোগ করতে পারবে না, মন্ত্রিত্ব পাবে না, বড় বড় পদ পাবে না। অতএব রাজনীতিতে এটা অপরিহার্য ব্যাপার। ডেমোক্রেটিক পলিটিক্স ইজ 49 ভার্সেস 51। অর্থাৎ রাজনীতিতে দল হিসাবে বা সংখ্যাগরিষ্ঠতার হচ্ছে যে মেন কথা। ভোটে যিনি 49 পাবেন তিনি হেরে গেলেন, যিনি 51 পাবেন তিনি জিতে গেলেন। তেমনি যেখানে যদি 500 সিট থাকে, 500 সিটে যিনি 251 পাবেন, জোট হিসাবে হোক আর সিঙ্গেল পার্টি হিসাবে হোক, তিনি জিতে গেলেন। যারা 249 পাবে তারা হেরে গেলেন। এই সংখ্যাটাই মূল কথা। সেটা পার্লামেন্টে, আপনার লোকসভা, রাজ্যসভাতে, সেটা একটা রাজ্যের বিধানসভাতে, এবং সেটা পঞ্চায়েতে বা জেলা পরিষদে বা পঞ্চায়েত সমিতিতে, যেখানেই বলুন না কেন, অধিকাংশ সদস্যের সমর্থন যার দিকে যাবে সেই দলই ক্ষমতায় থাকবে। এবং দলত্যাগ করতে গেলে যে আইনটা রাজীব গান্ধী এনেছিলেন, সেই হিসেবে 2/3 না হলে এক দল থেকে মোট যে নির্বাচিত সদস্য আছেন তারা কিন্তু লোকসভা হোক, বিধানসভা হোক, রাজ্যসভা হোক, সেখান থেকে কিন্তু তারা ছেড়ে যে অন্য দলে যোগদান করতে পারবে না। সেক্ষেত্রে তাদের সদস্যপদ নষ্ট হয়ে যাবে। ফলে এখন যারা খুব সমালোচনা করছেন যে বিজেপি খুব ভুল করছে, বিশেষত আমি দেখছিলাম কিছু কিছু সাংবাদিক আছেন এবং কিছু কিছু ইউটিউবার সাংবাদিকও আছেন যারা কিছুদিন আগে হয়তো আগের সরকারের সমালোচনা করছিলেন, সমালোচনা করে এখন তারা জিতে যাওয়ার পর ভেবেছেন তারাই বোধহয় সরকার নিয়ে দিয়েছেন বিজেপিকে। ব্যাপারটা কিন্তু তা নয়। তাদের অবশ্যই কন্ট্রিবিউশন, আমি কারো কন্ট্রিবিউশনটাকে ছোটো করে দেখাচ্ছি না, অবশ্যই কন্ট্রিবিউশন আছে। তারা পুরাতন সরকারের ভুল ত্রুটিগুলো তুলে ধরেছিলেন। কিন্তু আপামর মানুষ, নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব সামগ্রিকভাবে, তাতে আরএসএস বলুন, বিশ্ব হিন্দু মহাসভা বলুন, বিশ্ব হিন্দু পরিষদ বলুন, বজরং দল বলুন, বিজেপির যে শাখা সংগঠনগুলো আছে, বিএমএস বলুন, তারা বা এবিভিপি বলুন, তারা সবাই মিলে এবং সংখ্যাগরিষ্ঠ যে হিন্দু মানুষ, তারা মূলত আজকে কিন্তু বিজেপির পক্ষে দাঁড়িয়েছে বলে পশ্চিমবাংলার বুকে একটা এত বড় জয় হয়েছে এবং একটা যে খুব শক্তপোক্ত পার্টি তৃণমূলকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। ফলে বিজেপির এই যে আগামী দিনে যে গ্রোথটা হচ্ছে, এই গ্রোথটাকে কেউ রুখতে পারবে না। এবং বিজেপি অবশ্যই আগামী দিনে হয়তো এমন হতে পারে, যেমন গতকাল এবং আজকেও একটা শুনছিলাম যে আগামী দিনে যে সংবিধান সংশোধন করে 3টে বিল, গুরুত্বপূর্ণ বিল লোকসভায় পাস করার ব্যাপার আছে, রাজ্যসভায় পাস করার ব্যাপার আছে, রাজ্যসভাতে বিজেপি সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছে, এটাই বলা হচ্ছে। তো সেটা ভোটাভুটি যখন হবে তখন বোঝাবে। এবং এখন আজ পর্যন্ত যে খবর, সেটা হচ্ছে লোকসভাতেও বিজেপি 360 প্রায় পার করার মুখোমুখি। কিছু দল তারা হয়তো বিজেপি লোকসভাতে অ্যাবসেন্ট থেকে ওই বিলগুলি পাস হতে সাহায্য করবে। সেক্ষেত্রে কিন্তু এটা আগামী দিনে বিজেপির একটা মস্ত বড় জয় হবে এবং সেক্ষেত্রে বিরোধীরা কিন্তু একদম কোণঠাসা হয়ে যাবে যদি সেটা সত্যি সত্যি হয়ে যায়। তো আগামী দিনে এই যে পার্লামেন্টের যে অধিবেশনগুলো আছে, সেই অধিবেশনগুলো কী হয় সেদিকে আমরা চোখ রাখবো এবং যে নতুন ডেভেলপমেন্টগুলো হবে সেগুলো আপনাদেরকে জানাবো। ভিডিওটা আজকে একটু আমার বড় হয়ে গেল, আমি এত বড় ভিডিও খুব কম করি, তবু আপনারা ধৈর্য ধরে এটা শুনবেন। তাহলে আপনার পিছনের দিনের যে বিভিন্ন জোট এবং দলের যে উঠানামা এবং যে পদত্যাগ এবং নতুন দলে জোট করা, জোট হিসাবে, ব্যক্তি হিসাবে বা দল ভেঙে, এটা সম্পর্কে আপনাদের একটুখানি ধারণা কিন্তু হবে। তো
তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার, বন্দে মাতরম।